ওকে, আমাদের এখান থেকে শুরু হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টিজ। ফার্স্টে এই জিনিসটা আমরা একটু দেখবো। থার্মোডাইনামিক্স এর দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি এন্ড আরেকটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টেনসিভ প্রপার্টি গুলো ইন্টেনসিভ, এরা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই প্রপার্টি গুলার এদের প্রপার্টি প্রকাশ করার জন্য থার্মোডাইনামিক্যালি এদের প্রপার্টি প্রকাশ করার জন্য এদের সাথে মাসটা ইনক্লুডেড থাকে না। যেখানে লেখা আছে ইন্টেনসিভ প্রপার্টি ডু নট ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার ইন এ স্যাম্পল। অর্থাৎ কোনো একটা স্যাম্পলে, কোনো একটা পাত্রে বা কোনো একটা জারে, যেখানেই আমি কোনো একটা থার্মোডাইনামিক প্রপার্টি রাখি না কেন, সেটা সেটা কতটুক আছে সেটার উপর ডিপেন্ড করে না ইন্টেনসিভ প্রপার্টি গুলো। কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি গুলা অবশ্যই অবশ্যই তার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই যে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন টেম্পারেচার, এটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা কেজি বলি না। ঠিক আছে, বয়লিং পয়েন্ট, এটাও একটা টেম্পারেচার বলি, এটার সাথে কেজি ইনক্লুড না। তারপর ভলিউমটা প্রকাশ করার জন্য আমরা কেজি ইনক্লুড করি বা কেজি রিলেটেড চলে আসে। কোনো একটা জিনিসের ভলিউম বের করা আর ওই জিনিসের মাস বের করা সেম, জাস্ট ওই জিনিসের ডেনসিটিটা জানা থাকলে আমি তার মাসটা বের করতে পারছি। এই ভলিউমের উপর মাসটা ডিপেন্ডেন্ট। এন্ট্রপি, এটাও সেম, এটা হচ্ছে প্রতি কেজিতে কি পরিমাণ হিট পরিবর্তন হচ্ছে, এনথালপির পরিবর্তন হচ্ছে, এটাই আমার কি এন্ট্রপি। ঠিক আছে, এখানে থার্মোডাইনামিক্স ল আলোচনা করা আছে। তো এগুলো আপনারা সবাই জানেন। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা কি ছিল? ফার্স্ট লটা ছিল এই কোন একটা, এই যে এখানে লেখা আছে, the first law of thermodynamics states that when the energy passes into or out of a system as work, heat or matter, সিস্টেম থেকে কাজ, তাপ এবং কোন একটা ম্যাটার বা কোন একটা পার্টিকেল বের হওয়ার, সিস্টেম থেকে বের হওয়া বা ঢুকা, এই বিষয় নিয়ে যে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লতে আলোচনা করছে। The system's internal energy change in occur accord with the law of conservation of energy. এই থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লকে আপনি মনে রাখতে পারেন। ফার্স্ট লটা কিন্তু লাইক এস কনজারভেশন অফ এনার্জি। এই যে এখানে ফার্স্ট ল লেখা আছে, এটা আমরা সবাই চিনি। del Q equal del E plus PW PdB। এখানে ডেলিটা কি? চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, আর PdB হচ্ছে ভলিউমের চেঞ্জ, আর P হচ্ছে প্রেসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ক ডাউন। এই ওয়ার্ক ডান এই জায়গাটা ছিল, এই জায়গাটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। ঠিক আছে, তো থার্মোডাইনামিক্স আসলে আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা আপনারা সবাই জানেন। আর সেকেন্ড লটা দেখেন, সেকেন্ড লটা কি ছিল? সেকেন্ড লটা আমরা সবাই জানি যে মানে এমন কোন সিস্টেম তৈরি করা অসম্ভব যেটা কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যাবে। হ্যাঁ, এটা এরকম সিস্টেম তো আমরা কখনো দেখি নেই। দেখি নেই, এটাই যে সেকেন্ড লটা বলছে। বাট সেকেন্ড লকে ব্রেক করে আপনার কিন্তু ওই রেফ্রিজারেশন সিস্টেম, হিট পাম্প, এরা কিন্তু অ্যান্টি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। জাস্ট সেকেন্ড ল এর এন্ট্রিতে গিয়ে তারা এই রেফ্রিজারেশন এবং আপনার বলেন হিট পাম্প এইগুলা আবিষ্কার হয়েছে কিন্তু। ঠিক আছে, তো সেকেন্ড ল এখানে লেখা আছে, ইংলিশে লেখা। আপনাদের সমস্যা হলে তারপরে বলবেন আর কি। বাংলায় আমি তারপরে বলে দিচ্ছি একটু একটু করে, যেটা জানি সেটা বলে দিচ্ছি। তাহলে সেকেন্ড লটা এখানে কি লেখা আছে সেটা পড়ি। দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স স্টেট দ্যাট ইন এ ন্যাচারাল থার্মোডাইনামিক্স প্রসেস the sum of entrophies of the interacting thermodynamic system never decreases. হ্যাঁ, তাহলে এন্ট্রপি জিনিসটা কি? এন্ট্রপি জিনিসটা হচ্ছে বিশৃঙ্খলা, অর্থাৎ তাপমাত্রার যে বৈষম্য, যে চেঞ্জ ইনিশিয়ালি একটা আরেকটা তাপমাত্রার ফেজের সংস্পর্শে আসে, অথবা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আমার তাপের যে পরিবর্তনটা হয়, সেটাই এন্ট্রপি বেসিক্যালি। এইটার যে ইন্টারাক্টিংটা হয় থার্মোডাইনামিক সিস্টেমে, হ্যাঁ, এটা কখনোই কমবে না। জাস্ট সেকেন্ড ল সেটাই বলতেছে। বাস্তবিক পক্ষে এটা কিন্তু ওরা বলতেছে এটা কমবে না, কিন্তু এটাকে বাড়িয়ে কিন্তু আমরা একটা সিস্টেম তৈরি করতে পারি, যেটা আমরা রেফ্রিজারেশনে দেখি।
তারপর another form of statement is that it does not spontaneously pass from a colder body to warmer body. এই যে লাস্ট কথাটাই কিন্তু আমরা শর্টকাটে বলছি ফার্স্টে, যে কম তাপমাত্রার কোন সিস্টেম থেকে, বডি থেকে ওয়ার্মার মানে গরম তাপমাত্রার কোন বডিতে, হ্যাঁ, হিট ডাজ নট স্পন্টানিয়াসলি পাস, এই যে পাস লেখা আছে, অতিক্রম করতে পারবে না, এই জিনিসটাই। থার্ড লটা কি ছিল? এটা হচ্ছে বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি শূন্য হবে কখন? যখন পরম তাপমাত্রা শূন্য হয়, তাই না? এটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। আর একটা আছে জিরোথ ল। এটা আমরা সবাই জানি। এটা কি ছিল, আপনারা কেউ জানেন জিরোথ ল কি? নাহিদ, আমির, সোহেল, আপনারা জিরোথ ল জানো? থার্মোডাইনামিক্স জিরোথ লটা কি ছিল? যে দুইটা বস্তু যখন তাপীয় সাম্যাবস্থায় আছে, তখন তৃতীয় একটা বস্তু ও তাদের মতো কি একই তাপীয় সাম্যাবস্থায় আছে, এটাই না? এটা হ্যাঁ, জিরোথ ল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাও আমরা এন্ট্রপি ব্যাপারটা বুঝি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জিনিসটা করতে পারলে, এই জিনিসটা জানতে পারলে আমাদের জন্য অনেকগুলো সুবিধা হবে। আমরা সংজ্ঞাটা একটু দেখি। আমি বাংলায় সংজ্ঞাটা একটু বলি। এনথালপি আর এন্ট্রপি, এই দুটা জিনিস, এনথালপি আর এন্ট্রপি, এই দুটা জিনিস আমরা একটু আগে সোজা বাংলায় জানার চেষ্টা করি। এই দুটো জিনিস কি, এনথালপি কি আর এন্ট্রপি কি? এনথালপি হচ্ছে তাপের পরিমাণ, এনথালপি হচ্ছে সোজা বাংলায় তাপের পরিমাণ। অর্থাৎ কোন একটা সিস্টেমে কি পরিমাণ তাপ আছে সেটার মোট পরিমাণটাই হচ্ছে আমার এনথালপি, যেটা আমরা ডেল এইচ হিসেবে জানি। আর এন্ট্রপিটা কি ছিল? এন্ট্রপিটা কি ছিল? এন্ট্রপিটা ছিল আপনার যে কোনো একটা টেম্পারেচারে এই তাপের পরিমাণের অনুপাত। হ্যাঁ, এটা সোজা বাংলায় একটা কথা ছিল তো। এনথালপি হচ্ছে তাপের পরিমাণ, আর এন্ট্রপি হচ্ছে এনথালপির পরিবর্তন, তাই না? এনথালপির পরিবর্তন পার টেম্পারেচার, যে কোনো একটা টেম্পারেচার। হ্যাঁ, আমি বাই টি লিখছি কিন্তু, হ্যাঁ, অথবা টি না। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে চাচ্ছ, বলো না। হ্যালো, কেউ একজন? প্রতি ডিগ্রি তাপমাত্রায় এনথালপি পরিবর্তনে এনথালপির পরিবর্তনকেই কি বলে? যে পরিমাণ কাজ পাওয়া যায়। হ্যাঁ, কাজ বেসিক্যালি এন্ট্রপি কিন্তু কাজ না। কাজ, এটা এনার্জি চেঞ্জ করতে পারে, জেনারেট করতে পারে। যেমন এনার্জি জেনারেটর একটা সূত্র আছে, যে এন্ট্রপির পরিবর্তন ইনটু টি নট, এটা আরেকটা সূত্র। এখানে এনার্জি কাজের কথাটা আসবে না। আমার কথা যেটা, এখানে জাস্ট আপনি তাপের পরিমাণ, তাপের পরিবর্তন, হ্যাঁ, এই জিনিসটা জানেন। আপনি এনার্জির ব্যাপারটাতে এখন জানেন না, এটা একটু পরে আসতেছেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা সোজা বাংলায় এনথালপি আর এন্ট্রপিকে কি জানবো? এনথালপি হচ্ছে তাপের পরিমাণ, আর এন্ট্রপি হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে এনথালপির পরিবর্তনকে কি বলবে, বা তাপের পরিবর্তনকে আমরা এন্ট্রপি বলতে পারবো। এটা যাদের একদম মানে ব্যাপারটা আপনার এনথালপি আর এন্ট্রপি বারবার গোলাচ্ছেন, আমি তাদের জন্য এই জিনিসটা ক্লিয়ার করলাম। দেখেন, এবার এখানে আসেন, কি লিখছে? A thermodynamics quantity representing the unavailability of the system's thermal energy for conversion
into mechanical work often interrupt as a degree of disorder or randomness in the system. এটা এটা সোজা বাংলায় ওই কথাটাই বলছে না যে এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। হ্যাঁ, যে গ্যাসগুলো আছে তাদের ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশনটা আছে সেটা ভেঙে যাবে। হ্যাঁ, সেটা ভেঙে যাবে কখন? হাই র্যান্ডমনেস হলে। এই যে হাই অর্ডার প্রথমেই আছে এক্সাম্পল, হাই ডিসঅর্ডার বা হাই এন্ট্রপি। দেখছেন এখানে লেখা আছে, এই যে এখানে খেয়াল করুন, এই পাশে বাম পাশে একদম হাই এন্ট্রপি। হাই এন্ট্রপিতে আপনার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন গুলো কি ভেঙে ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। তারপর যখন আস্তে আস্তে এন্ট্রপিটা কমা শুরু করে, এন্ট্রপি কমা মানে কি? বিশৃঙ্খলা কমতেছে, আপনি নেগেটিভ দিকে আসতেছেন, এন্ট্রপি জিরোর দিকে আসতেছেন। আস্তে আস্তে কি হবে দেখেন, আস্তে আস্তে ইন্টারমলিকুলার রিঅ্যাকশনটা আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে, এক সময় একদম বন্ড হবে এবং একটা লাগে একটা পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেল, যেমন পানির একটা ফোঁটা আপনি চিন্তা করেন, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে এটা শিখেন যে আমার যখন অনেক এন্ট্রপি থাকবে, বেশি এন্ট্রপি থাকবে, তখন আমার পার্টিকেল গুলার ডিসঅর্ডার, হাই র্যান্ডমনেস, এবং তার মধ্যে হাই এন্ট্রপি থাকার কারণেই তার মধ্যে হাই র্যান্ডমনেস হচ্ছে, অর্থাৎ তার পার্টিকেল গুলো ভেঙে ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ছে, যার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বেসিক্যালি আপনি আরো বুঝতে যদি সমস্যা আমি আপনাকে বলি, মনে করেন আপনার কাছে এতটুকু একটা তাপ আছে, একটা হিট আছে, এই হিটটা মনে করেন এর এন্ট্রপি যখন বেড়ে যাবে, এই হিটটা কি করবে? চারিদিকে ছড়িয়ে যাবে, এমন ভাবে ছড়াবে যে ওরে আমি তখন একটা হিটের পার্টিকেল বলতে পারবো না, ও হাই র্যান্ডমনেস বা হাই ডিসঅর্ডার কোন একটা হিট, এটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে একদম, ঠিক আছে, এন্ট্রপি বাড়ার কারণে। তার মানে বিশৃঙ্খলা তৈরি করছে সে। বাট লজিক্যালি সে যদি একদম এন্ট্রপি জিরো থাকতো, তাহলে কিন্তু তারা আমি সিম্পল একটা হিট হিসেবে পাইতাম, এবং যেটা সহনশীল। তো এখানে সূত্রটা লেখা আছে দেখেন, এন্ট্রপি ইকুয়াল হিট অ্যাবজর্ব বাই টেম্পারেচার। হিট অ্যাবজর্ব বলতে কিউ পার ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি কেলভিন, এই জিটার একক কেলভিনে থাকবে। এন্ট্রপির এখানে ইউনিটটা দেখাইছে আর কি, ঠিক আছে, এগুলো তো আপনারা বুঝতেছেন। ওকে, যেটা বোঝার একটু টাফ হয়ে যাবে সেটা এটা হইতে পারে, এই যে এন্ট্রপির পরিবর্তন কোন একটা সিস্টেমে, দেখেন দুইটা পয়েন্ট আমি ধরলাম S2 S1, এই দুইটা পয়েন্টের এন্ট্রপির পরিবর্তন আমি বের করতে চাচ্ছি। সূত্র কিন্তু এটা, এই যে সিবি ইন্টু লন T2 বাই T1 প্লাস আর লন B2 বাই B1। হ্যাঁ, আর যদি আপনি সিবির জায়গায় সিপি বসান, তাহলে এখানে একটা মাইনাস আসবে, এই আর এর আগে একটা মাইনাস আসবে, সূত্র একই, দেখতে পারেন। হ্যাঁ, তবে একটা ছোট ব্যাপার আমি বলে দিই, সেটা হচ্ছে এই সূত্রটা আমি আগে একটু লিখি, এটা এটা আপনি, আমি সূত্রটা একটু লিখি, সিবি লন T2 বাই T1 প্লাস আর লন B1। এই হচ্ছে আমার এন্ট্রপির সূত্র। এখন আমি বলতে চাচ্ছি, যদি আপনি এখানে সিপি বসান, আপনি এই সিবির জায়গায় যদি সিপি বসান, লন এই জায়গাটা সেম থাকবে, এই জায়গাটা সেম থাকবে, বাট এখানে একটা মাইনাস আসবে, এবং এখানে B2 বাই B1 সমান কিন্তু P1 বা P2 আসার কথা, রাইট? এটা আসার কথা না, কারণ P এর সাথে তো B ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি না, P ইজ প্রপোর্শনাল 1 বাই B হয়, রাইট? P is proportional 1 by B হয়, so P এর সাথে B কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, so that's why এখানে B2 by B1 এর জায়গায় P1 বা P2 আসার কথা, বাট P2 বা P1 এ লিখলো ওরা, খেয়াল করছেন কিনা জানি না আমি, P1 বা P2 বা P1 এ লিখলো, যার কারণে এখানে একটা মাইনাস দিল, আর কিছু না। এই মাইনাসটা কিন্তু সিপির কারণে আসে নাই, এই মাইনাসটা সিপির কারণে আসে নাই, এই মাইনাসটা আসছে বেসিক্যালি এই রেশিওটা চেঞ্জ না করে যেভাবে আছে ওভাবেই বসাইলো, এই কারণেই মাইনাসটা আসছে। আমি কি বুঝাতে পারছি?
জি ভাইয়া। থ্যাংক ইউ। তো এখানে একটা ব্যাপার দেখেন, এই যে এই কথাটা আরো ইম্পর্টেন্ট, এই বক্সটা আপনারা এই বক্সটা কিন্তু এমসিকিউ আকারে বা ছোট প্রশ্ন আকারে এটা দিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে বইটাই দিতে পারে। এটা ইম্পর্টেন্ট আছে এই জিনিসটা, কারণ এই জিনিসটা দিয়ে আপনি এন্ট্রপির পরিবর্তনটার মানটা দেখে আপনি বলতে পারবেন যে আপনার যেই প্রসেসটা হচ্ছে এই প্রসেসটা কি ধরনের প্রসেস, এটা আপনি এন্ট্রপির পরিবর্তনের ভ্যালু দেখে বলতে পারবেন। যেমন এখানে লেখা আছে দেখেন, del s is less than 0, তার মানে এন্ট্রপির পরিবর্তনের ভ্যালু যদি কি হয় 0 এর চাইতে কম হয়, সেহেতু ওই প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেস কি? ইরিভার্সিবল প্রসেস কি জানেন? ইরিভার্সিবল প্রসেস হচ্ছে যে প্রসেস একবার শুরু হইলে ওইটা চলতেই থাকবে। চলতেই থাকবে বলতে ওটার লিমিটেশন নাই, ওটা ওটা আবার আগের জায়গায় ফেরত আসবে না, ঠিক আছে? তবে ওটা প্রসেস হবে, এরপর যেখানেই যাক ও যতটুকুই যাক ওর প্রসেস কন্টিনিউ করবে, বাট ওর মধ্যে কোনো ফিরে আসার নামটা তার মধ্যে থাকবে না, মানে সে ফিরে আসবে না, ইরিভার্সিবল প্রসেস। তো এন্ট্রপির মান এই 0 চাইতে কম হলে আমরা এই জিনিসটা ধারণা করতে পারবো যে আমার প্রসেসটি ইরিভার্সিবল প্রসেস। দেন দেখেন পরেরটা, del s is greater than 0, মানে 0 থেকে যদি বড় হয় সেটা আমার ইম্পসিবল প্রসেস। তার মানে আমরা যে প্রসেসগুলো করি, যে ম্যাথগুলো করি, এগুলো বেসিক্যালি তো ইম্পসিবল প্রসেস না, এগুলো পসিবল প্রসেস, ঠিক আছে? তা আমরা তারপরে এন্ট্রপির পরিবর্তনের এই ধারণা থেকে আমরা জানবো যে আমার এন্ট্রপির পরিবর্তনের মান যদি বড় হয় 0 থেকে, তবে সেই প্রসেসটার নাম হবে ইম্পসিবল প্রসেস। এরপর দেখেন যদি ইকুয়াল 0 হয়, যেটা হওয়ার কথা, আসলেই যেটা হওয়ার কথা, রিভার্সিবল প্রসেস, রাইট? ভাইয়া একটা প্রশ্ন ছিল। শিওর। আচ্ছা, নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্টে কোন প্রসেসটা ইউজ করা হয়? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তো তোমার, ওরা তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট না, ওয়ান কাইন্ড অফ তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ওদের বেসিক্যালি নিউক্লিয়ার নাম বলতেছে, ওরা বয়লারের যে পানিটা আছে ওই পানিটাকে বেসিক্যালি ওরা গরম করবে নিউট্রনের ওই হিটটা দিয়ে, এটাই তো ওই যে আহ, তোমার ফিউশন যে রিঅ্যাকশনটা আছে ওই রিঅ্যাকশন থেকে যেই এনার্জিটা পাবে ওই এনার্জিটা দিয়ে তারা পানিটাকে গরম করবে, এটাই তো। এই পানিটার থেকে, পানিটাকে যদি আমি যত বেশি গরম করতে পারি এবং যত বেশি স্টিম তৈরি করতে পারি পানিটা থেকে, তত স্টিম গুলো আমি টারবাইনের মধ্য দিয়ে ফ্লো করতে পারলে আমার টারবাইনটা বেশি ইফিশিয়েন্ট হবে, এটাই তো। তো ওখানে প্রসেস বেসিক্যালি আমার চলতেছে ব্যাপার পাওয়ার সাইকেল, ঠিক আছে? ওরা ব্যাপার পাওয়ার সাইকেলেই সাইকেলটা কমপ্লিট করবে। এখন আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে প্রসেস। সাইকেল কিন্তু অনেকগুলো প্রসেসের সম্মিলন, অনেকগুলো প্রসেসের সম্মিলন। আপনি প্রশ্ন করছেন যেহেতু একটু বলি, দেখেন এই সাইকেল কথাটা হচ্ছে অনেকগুলো প্রসেস যখন চলা শুরু করে, কোন একটা প্রসেস যখন চলা শুরু করে, ওই চলাটা যখন সে আবার আগের জায়গায় ফেরত আসে এবং একটা সারাউন্ডিংস, একটা এরিয়া সে মনে করেন এগুলো সব প্রসেস, এগুলো সব প্রসেস। এখন সব শেষের যে প্রসেসটা সেটা যদি আবার আগের জায়গায় ফেরত আসে, তাহলে কিন্তু এই পুরো সিস্টেমটা আপনার সাইকেল। তাহলে অনেকগুলো প্রসেসের সম্মিলিত একটা কম্বাইন্ড এরিয়া যখন তৈরি করবে তখন সেটাকে আমরা সাইকেল বলবো। এখন নিউক্লিয়ারে যেটা তৈরি করবে সেটা হচ্ছে কিন্তু বেসিক্যালি ব্যাপার পাওয়ার সাইকেল। এখন ওখানে আপনার কি কি ইকুইপমেন্ট ইউজ করতেছে তার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি বয়লার সাইডটা ধরি, বয়লারের ইনপুট এবং বয়লারের আউটপুট এই দুইটা একটা প্রসেস, জাস্ট এই দুটো পয়েন্ট একটা প্রসেস। টারবাইন, টারবাইনের ইনপুট, টারবাইনের আউটপুট, এই দুটো মিলে হবে একটা প্রসেস। বাট আমি যদি পাম্প, বয়লার, টারবাইন, কন্ডেন্সার চারোটাকে একসাথে কনসিডার করি, তখন এটা হয়ে যাবে ব্যাপার পাওয়ার সাইকেল। ক্লিয়ার? আমি কি আপনার আনসারটা দিতে পারছি? আমি কি বুঝিনি? ভাইয়া একটু জোরে বলে। ঠিক আছে ভাই। ও আরো জোরে বলতে হবে, গলা ফাটে যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব।
ওকে, তাহলে এটা গেল। হ্যাঁ, এখন দেখেন জি। এই যে এন্ট্রপি থেকে যে সূত্রটা আমি বললাম আনঅ্যাভেলেবল, এটা বোঝার চেষ্টা করেন, এটা মজা আছে, যদিও বা এগুলার ম্যাথ আপনাদের আসে না, কিন্তু এই এন্ট্রপির ব্যাপারটা একটু জেনে রাখেন, ভালো হবে। আনঅ্যাভেলেবল হিট এনার্জি বা এনার্জি ডিস্ট্রাকশন, অর্থাৎ আপনি এই যে এন্ট্রপি, সেই যে বিশৃঙ্খলাটা তৈরি করছে, এটা সে বিশৃঙ্খলা তৈরি করছে ঠিক আছে, কিন্তু সেই বিশৃঙ্খলা থেকে কিন্তু আমরা কোনো এনার্জি কালেক্ট করতে পারছি না, ঠিক আছে? তাহলে এন্ট্রপি নিজে একটা বিশৃঙ্খলা, ওটার সাথে যদি আমি টেম্পারেচারটা গুণ করি, তাইলে যেই ভ্যালুটা, যে কোয়ান্টিটিটা পাবো, সেটাই হচ্ছে এনার্জি ডিস্ট্রাকশন, অর্থাৎ এনার্জি লস। সোজা বাংলায় আনঅ্যাভেলেবল হিট এনার্জি, ইউএসি। ঠিক আছে? এই পরিমাণ আমার এন্ট্রপির পরিবর্তনটা যদি আমি জানি, এই যে এস জেনারেট মানে হচ্ছে এন্ট্রপি জেনারেট মানে হচ্ছে দুইটা, একটা প্রসেসের ফার্স্ট টু লাস্ট, একটা প্রসেসের এন্ট্রপি চেঞ্জ। ঠিক আছে? এরপর দেখেন এনথালপির ব্যাপারটা বুঝুন। এনথালপি, তাহলে আপনি কিন্তু, আমরা সবাই জানি যে ডেল কিউ সমান ডেল এইচ, এটা সবাই বলি, এবং এনথালপির যে সূত্রটা, এই যে হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম ইন কনস্ট্যান্ট প্রেসার, এনথালপির সংজ্ঞাটা বুঝেন। এনথালপি বলতেছে কনস্ট্যান্ট প্রেসারের কোন একটা সিস্টেমে আমার যে পরিমাণ হিট থাকে, হ্যাঁ, উপস্থিত থাকে, ওই উপস্থিত থাকা হিটটাই হচ্ছে এনথালপি। ঠিক আছে? এই যে এখানে লেখা আছে বাংলায়, একটি সিস্টেমে তাপের পরিমাণ, হ্যাঁ, একটি সিস্টেমে তাপের যে পরিমাণটা আছে, ওই জিনিসটাই হলো আমার এনথালপি, স্থির চাপে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন তাহলে অন্য প্রসেসে কি হবে, অর্থাৎ স্থির তাপমাত্রা স্থির আয়তনে কি হবে? স্থির তাপমাত্রা স্থির আয়তনে এদের জন্য কিন্তু এই সেম সূত্র এটাতেই আপনি এদের রিলেশন গুলা লিখবেন, আলটিমেট যেটা আসবে সেটাই এনথালপি সূত্রটা হবে। এখানে এস সমান ই প্লাস পিডিবি, ই হচ্ছে ইন্টারনাল এনার্জি, আর পিডিবি এটা হচ্ছে ওয়ার্ক ডান। এখন এখানে এই এস এর ইউনিটটা খেয়াল করছেন, এস এর ইউনিট কিন্তু এটা কিলোজুল পার মোল। ঠিক আছে? বাট আমরা যে ডেল কিউটা জানি, সেটার ইউনিট কিন্তু কিলোজুল পার মোল না, সেটার ইউনিট কিন্তু কিলোজুল পার কেজি। ঠিক আছে? এবার আসেন এনথালপি কি ধরনের ফাংশন। থার্মোডাইনামিক্সে দুইটা ফাংশন আছে বিশেষ করে, স্টেট ফাংশন আর পাথ ফাংশন। এনথালপি ইজ এ স্টেট ফাংশন, নট পাথ ফাংশন। ঠিক আছে? স্টেট ফাংশনটা কি? কেউ জানেন স্টেট ফাংশন? স্টেট ফাংশন হচ্ছে আপনার কোনো একটা প্রসেস চালু হলো, এখন এটা কিন্তু একটা পাথ ফাংশন, রাইট? কিন্তু আমি যদি জাস্ট এনথালপির একটা পয়েন্ট H1 ধরি এবং আরেকটা পয়েন্ট H2 ধরি, এই 1 এবং 2 এরা ইন্ডিভিজুয়ালি স্টেট ফাংশন, বাট 1 থেকে 2 এই পুরাটা সিস্টেম যখন আমি কাউন্ট করব, তখন সেটা হয়ে যাবে পাথ ফাংশন। ঠিক আছে? এটা আরো বিস্তারিত আছে, আপনারা একটু কাটাকাটি করলে পাবেন। স্টেট ফাংশন আর পাথ ফাংশন এগুলো এত ইম্পর্টেন্ট না আপনাদের জন্য, ঠিক আছে? এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। তো এনথালপিটা দেখেন, এনথালপিটা বেসিক্যালি কেন তৈরি হচ্ছে? এই যে আপনার কোন একটা সিস্টেমে মনে করেন আপনি এনার্জির কোন সোর্স রাখলেন, আপনি যেমন আপনি এখানে কোন একটা গ্যাস রাখলেন, এখন এই গ্যাসগুলা থেকে এনার্জি বের করার জন্য আপনাকে কি করতে হবে? গ্যাসগুলো তো নিজে নিজে কখনো এনার্জি রিলিজ করবে না, করবে? আপনাকে তাকে বাহির থেকে কোনো একটা সোর্স অফ এনার্জি তাকে ইনক্লুড করতে হবে, এদেরকে
মুভ করানোর জন্য, এদের এনার্জি রিলিজ করানোর জন্য। এটাই হচ্ছে এক্সটার্নাল প্রেসার পি। এই পিটা দিয়েই কিন্তু আমরা কাজ করব। এই যে ভলিউমের চেঞ্জ এবং পি, এই দুটার সম্মিলিত একত্র হবে কি ওয়ার্ক ডান। এবং তখন কি হবে, এই গ্যাসগুলা আমি দেখেন ওয়ার্ক ডান দিছি এবং গ্যাসগুলোর মধ্যে এনার্জি ছাড়ছে, তো এই দুটো জিনিসের কম্বিনেশনটা হচ্ছে এনথালপি, রাইট? এই জিনিসটা এখানে লেখা আছে। molecule has internal energy, প্রত্যেকটা মলিকিউল ইন্টারনাল এনার্জি, এটা আমরা জানি। এখন আরেকটা ব্যাপারে আসেন, উই ক্যান নট মেজার এনথালপি। আমরা কিন্তু এনথালপি মেজার করতে পারি না, আমরা সিঙ্গেল একটা এনথালপি মেজার করতে কখনো পসিবল না। বাট উই ক্যান মেজার চেঞ্জ ইন এনথালপি। তার মানে আপনি যদি কাউকে বলেন যে দেখি এনথালপির সূত্রটা বলো, আপনি এই ই প্লাস পিডিবি যদি বলেন, ই প্লাস পিডিবি, এটা কিন্তু ভুল হবে। আপনাকে বলতে হবে চেঞ্জ ইন এনথালপি সূত্রটা আমি পারি। এই যে আমি লিখছি এখানে দেখেন, চেঞ্জ ইন এনথালপি, এটা বলতে হবে। আপনি শুধু এনথালপি ইকুয়াল ডেলি প্লাস ডাব্লিউবি বললে হবে না কিন্তু, ঠিক আছে? আপনাকে চেঞ্জ ইন এনথালপি বলতে হবে, কারণ আমরা শুধু এনথালপি মেজার করতে পারি না। এখন কারো মনে কি প্রশ্ন আছে যে কেন মেজার করতে পারি না? আচ্ছা যাই হোক, প্রশ্ন নাই। তো দেখেন ডেল এইচ ইকুয়াল, এই যে ডেলির মান আমি ডেলি লিখলাম প্লাস ডাব্লিউবি, ডেল ডাব্লিউ এটা হচ্ছে কাজের পরিবর্তন, তাহলে এটা আমরা জানি সচরাচর পি2 মাইনাস পি1 এখন আসেন যদি এই এই জিনিসটা খেয়াল করেন, এই যে এই সূত্রটা আমার যদি কনস্ট্যান্ট ভলিউম হয়, কনস্ট্যান্ট ভলিউম, তাহলে এই বি2 আর বি1 সেম কিনা, বি2 আর বি1 সেম হলে আমি বি কমন নিয়ে পি2 মাইনাস পি1 লিখতে পারি না। এই জিনিসটাই আমি লিখলাম ডেল এইচ ইকুয়াল ডেল ই প্লাস পি বি ইনটু ডেল পি কনস্ট্যান্ট ভলিউমের জন্য। আর সেম ভাবে কনস্ট্যান্ট যদি প্রেসার হয় তাহলে পি বের হয়ে আসবে ডেল বি এট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এনথালপি দুটো সূত্রই আপনি জানলেন। এখন এখানে ছোট একটা ম্যাথ আছে, এই ম্যাথটা পড়েন তো কি বলছে। an ideal gas expand isothermally from, দেখেন খেয়াল করেন, এই an ideal gas expand isothermally বলে দিছি, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট from 1 liter to 10 liter at 25 degree centigrade. Find the value এনথালপির সাথে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর রিলেশনটা কি। এনথালপি কনস্ট্যান্ট প্রেসারে দুজনেই সেম। আপনারা যদি কেউ বলে যে ডেল কিউ আর ডেল এইচ তো সেম, আপনি বলবেন যে ওটা সেম শুধুমাত্র কনস্ট্যান্ট প্রেসারে, বাকিগুলাতে আপনি এই সূত্রটা লিখবেন এমসিপি ইনটু ডেল টি, এই জিনিসটাও আমরা লিখব সবার জন্য, এমসিপি ইনটু ডেল টি, ঠিক আছে? এই যে এই জিনিসটাকে ভাঙলে এই জিনিসটাই আসবে ঘুরে ফিরে, এমসিপি ডেল টি আসবে। ওকে, তাহলে এনথালপি আর এনট্রপি ব্যাপারটা আমরা বুঝলাম। এখন আমরা একটু দেখি যে এনথালপি এবং এনট্রপির একটা চিত্র আমরা দেখি, ডিফারেন্স বিটুইন এনথালপি এন্ড এনট্রপি। তাহলে এখানে একটা কথা লেখা আছে দেখেন, এনথালপি ইজ denoted by H refers to the measure of total heat content in a thermodynamic system under constant pressure। হ্যাঁ, এনথালপিটা কনস্ট্যান্ট প্রেসারে একটা সিস্টেমে কি পরিমাণ হিট আছে এই জিনিসটা মেজার করার জন্য এনথালপিটা ইউজ করে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের পৃথিবীতে প্রায় যতগুলো রিঅ্যাকশন হয়, যতগুলো আপনার কেমিক্যাল রিঅ্যাকশন হয়, এদের ম্যাক্সিমামই কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে হয়, প্রায় 90% বলতে পারেন আপনি, প্রায় 90 অ্যাবাভ। ম্যাক্সিমাম আমার হিট রিলেটেড যত কম্বাসন হয় সব কনস্ট্যান্ট প্রেসারে হয় ম্যাক্সিমাম। এরপর এন্ট্রপির যে ডিফারেন্সটা, এন্ট্রপিতে কি বললো, এন্ট্রপি ইজ ডোনেট বাই এস refers to the measure of the level of disorder in a thermodynamic system। এই দেখছেন কি সুন্দর একটা বরফের টুকরো, এটা ভেঙে চুরমাচুর হয়ে গেছে কেন? এটা এক্সটার্নাল হিট গুলার জন্যই কিন্তু এর অবস্থা হয়েছে। এদের জন্য কে দায়ী? এন্ট্রপি দায়ী। এবার আসেন আমরা এই রিলেশনটা দেখি, আর ইউ ইকুয়াল এম আর। এই আর ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই ডিফারেন্সটা আমি একটু বলি, এটা অনেকের প্রবলেম হয়, আমি জানি হয় কিনা, আবার অনেকের হয়।
তাহলে আর ইউ ইকুয়াল হচ্ছে এম ইন্টু আর। এই আর ইউটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। বাট এই এই আরটা হচ্ছে শুধুমাত্র গ্যাস কনস্ট্যান্ট। বুঝছেন? এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই আমি কোনটা ইউজ করব কখন। দেখেন, আপনি যখন পিবি ইকুয়াল এনআরটি লিখবেন তখন হচ্ছে এই আরটা। আপনি যখন পিবি ইকুয়াল এমআরটি লিখবেন তখন হচ্ছে এই আরটা। জাস্ট এটাই। কেমিস্ট্রিতে আপনি এটাই ইউজ করতে অভ্যস্ত, এই কারণে আপনি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটাই বসান 8.314 সামথিং কিলোজুল পার কেজি কেলভিন। বাট এই আরটা হচ্ছে এই আরটা এই 8.314 কে আপনার এম দিয়ে ভাগ করতে হবে। এম মানে কি? মলিকুলার মাস। আপনি যদি অক্সিজেন নেন অক্সিজেনের মলিকুলার মাস দিয়ে ভাগ করতে হবে, আপনি যদি হাইড্রোজেন নেন হাইড্রোজেনের মলিকুলার মাস দিয়ে ভাগ করতে হবে। যেমন আপনি ইয়ার নেন, ইয়ারের কত প্রায় অ্যাপ্রক্স 28.95 সামথিং, 28.95 দিয়ে ভাগ করলে আপনি যেটা পাবেন ওইটাই। আরেকটা ব্যাপার বলি, মলিকুলার মাসটা কিন্তু গ্রামেই থাকবে। হ্যাঁ, এটাকে আবার কেজিতে নিয়েন না, এটার একক অলওয়েজ গ্রামে থাকবে। এই যে এখানে আমি লিখে রাখছি আর ফর এয়ার 296 জুল পার কেজি কেলভিন আর 461 জুল পার